প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অনুগ্রহে ভালো আছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা। তোমরা যারা স্নাতকোত্তর শেষ পর্বের ছাত্রছাত্রী, তাদের পাঠ্যসূচিতে এই বিষয়টি রয়েছে। তোমাদের সঙ্গে আছে আমি সানি বিশ্বাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি ইস্পাহানি কলেজ। আজ যে শিরোনামের উপর আমি আলোচনা করব তা হলো তথ্য ব্যবস্থা, ব্যবসায় প্রতিষ্ঠান এবং কৌশল। পাঠের শুরুতেই আমরা আজকের পাঠের উদ্দেশ্য সম্পর্কে জেনে নেব। আজকের পাঠের উদ্দেশ্য হলো সাফল্যের সাথে তথ্য ব্যবস্থা তৈরি ও ব্যবহার করতে প্রতিষ্ঠানের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন তা জানা, প্রতিষ্ঠানসমূহে তথ্য ব্যবস্থার প্রভাব মূল্যায়ন করা, কীভাবে পোর্টারের প্রতিযোগিতামূলক মডেল এবং ভ্যালু চেইন মডেল ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে তথ্য ব্যবস্থা ব্যবহার করে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য সহায়তা করে তা জানা। প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য কিভাবে তথ্য ব্যবস্থা ব্যবসায়ের সমন্বয়, মূল দক্ষতা এবং নেটওয়ার্ক ভিত্তিক কৌশলগুলি ব্যবহার করতে সহায়তা করে তা প্রদর্শন করা, কৌশলগত তথ্য ব্যবস্থা এবং ব্যবস্থাপকীয় সমাধানগুলির দ্বারা উত্থিত চ্যালেঞ্জগুলি মূল্যায়ন করা। শুরুতেই আমরা একটি সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। শুরুতে একটি প্রশ্ন তোমাদের সম্মুখে রাখতে চাই। প্রশ্নটি হলো, বিমান বাংলাদেশ কি ফ্লাইট চালু রাখতে সক্ষম হবে? আমরা জানি প্রতি বছর বিমান বাংলাদেশ অনেক বেশি লোকসান বা ক্ষতির সম্মুখীন হয়। এই বিষয়টি মাথায় রেখেই আমরা আজ আলোচনার চেষ্টা করব, বিমান বাংলাদেশ কি ফ্লাইট চালু রাখতে সক্ষম হবে? এক্ষেত্রে বিমান বাংলাদেশ যে সমস্যাগুলির সম্মুখীন হয় তার মধ্যে রয়েছে তীব্র প্রতিযোগিতা এবং পরিবেশগত পরিবর্তন। এর সমাধানের জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া যেতে পারে। পদক্ষেপগুলো হলো ব্যবসা প্রক্রিয়াগুলো সংশোধন করা এবং তথ্য ব্যবস্থা ও সংস্কৃতির সাথে তাদের একত্রীকরণ করা। এই কাজটি করা হলে তা বিক্রয় বাড়াতে এবং ব্যয় হ্রাস করতে সাহায্য করতে পারে। উপযুক্ত তথ্য ব্যবস্থা ও প্রযুক্তি নির্বাচন এবং অপ্রয়োজনীয় ব্যবস্থা বাদ দেওয়া হলে সেক্ষেত্রেও ব্যয় হ্রাস পেতে পারে এবং এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এছাড়াও উন্নত ব্যবসায়িক প্রক্রিয়াসমূহ সমর্থন করে এমন আইটি ব্যবস্থা প্রচলন করা যেতে পারে। সর্বশেষ, পরিবেশ, সংস্কৃতি, প্রক্রিয়া, কৌশল এবং তথ্য ব্যবস্থার পারস্পরিক নির্ভরশীলতার চিত্র তুলে ধরা যেতে পারে, যার মাধ্যমে কিভাবে এই বিষয়গুলির মধ্যে সমন্বয় করা যেতে পারে তা দেখানো যেতে পারে এবং এর প্রেক্ষিতে কৌশল নির্ধারণ করা যেতে পারে। আর এভাবেই তীব্র প্রতিযোগিতা এবং পরিবেশগত পরিবর্তন সংক্রান্ত যে সমস্যা তা সমাধান করার চেষ্টা করা যেতে পারে। তবে এক্ষেত্রে সব সমস্যাগুলোর লক্ষ্য হবে বিক্রয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস, এবং প্রত্যেকটি সমাধান যদি বিক্রয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাসে সাহায্য করতে পারে, একমাত্র তখনই বিমান বাংলাদেশ লাভের মুখ দেখতে পারবে এবং নিয়মিত বিভিন্ন রুটে ফ্লাইট চালু রাখতে সক্ষম হবে। এবার আমরা বোঝার চেষ্টা করব প্রতিষ্ঠান কি। প্রতিষ্ঠান মূলত ব্যক্তির সঙ্গে ব্যক্তির কাঠামোগত সম্পর্ক। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তুলে ধরা যেতে পারে। আমরা যদি ইস্পাহানি কলেজকে উদাহরণ হিসেবে গ্রহণ করি, ইস্পাহানি কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, কর্মচারী, এদের সকলের মধ্যেকার যে সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্ক ও মিথস্ক্রিয়া, তাই ইস্পাহানি কলেজকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দান করে। একটি প্রতিষ্ঠানের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো রুটিন মাফিক নিয়মিত কাজ এবং ব্যবসায়িক প্রক্রিয়া, সাংগঠনিক রাজনীতি, সাংগঠনিক সংস্কৃতি, সাংগঠনিক পরিবেশ ও সাংগঠনিক কাঠামো। এবার আমরা বোঝার চেষ্টা করব প্রতিষ্ঠান এবং তথ্য প্রযুক্তির মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠান এবং তথ্য প্রযুক্তির মধ্যে দ্বিমুখী সম্পর্ক রয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির উপর নির্ভর করে।
প্রতিষ্ঠানের এবং তথ্য প্রযুক্তির এই জটিল দ্বিমুখী সম্পর্ক অনেকগুলি কারণ দ্বারা প্রভাবিত হতে পারে। এর মধ্যে ব্যবস্থাপকগণ যে সিদ্ধান্ত গ্রহণ করে তাই সবচেয়ে বেশি প্রভাবিত করে। এছাড়া অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে যে কারণগুলো মধ্যস্থতাকারী উপাদান হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে সাংগঠনিক সংস্কৃতি, কাঠামো, রাজনীতি, ব্যবসায়িক প্রক্রিয়া এবং পরিবেশ। এবার আমরা বোঝার চেষ্টা করব কিভাবে তথ্য ব্যবস্থা বিভিন্ন সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে প্রভাবিত করে। মূলত তিনভাবে তথ্য ব্যবস্থা একটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে প্রথমে রয়েছে অর্থনৈতিক প্রভাব, তারপর সাংগঠনিক এবং সর্বশেষ আচরণগত প্রভাব। অর্থনৈতিক প্রভাব বলতে আমরা বুঝি তথ্য ব্যবস্থা ব্যবহার করার মাধ্যমে হয় প্রতিষ্ঠানের লাভ হবে অথবা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। যদি প্রতিষ্ঠান তথ্য ব্যবস্থা ব্যবহার করার মাধ্যমে লাভবান হয় তখন ইতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়বে। অন্যদিকে যদি ক্ষতির সম্মুখীন হয় সেক্ষেত্রে নেতিবাচক অর্থনৈতিক প্রভাব পড়বে। এছাড়া সাংগঠনিক ও আচরণগত প্রভাব রয়েছে, যার মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের স্তর হ্রাস পাওয়া বা কাঠামো হ্রাস পাওয়া। এরপর রয়েছে শিল্প পরবর্তী প্রতিষ্ঠান, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে একটি শিল্প প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে পরিণত হয়। এছাড়াও আমরা আচরণগত প্রভাব সম্পর্কে জানতে পারি, যেমন তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যদি প্রতিষ্ঠান থেকে প্রতিরোধ আসে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে প্রতিষ্ঠান সহজে অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ সহজেই তথ্য ব্যবস্থাকে গ্রহণ করতে চায় না, ফলে তাদের মানসিক ও আচরণগত বিষয় সম্পর্কে সহজে ধারণা লাভ করা যায়। এছাড়া ইন্টারনেট ও প্রতিষ্ঠান তথ্য ব্যবস্থার নকশা ও তাৎপর্য তথ্য ব্যবস্থার মাধ্যমে বোঝা যায়। এবার আমরা বোঝার চেষ্টা করব কিভাবে তথ্য ব্যবস্থা ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠানের স্তর হ্রাস পায়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি গতানুগতিক বা ট্রেডিশনাল প্রতিষ্ঠান। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের অনেকগুলো স্তর বা হায়ারার্কি রয়েছে, কিন্তু নিচের যে দ্বিতীয় চিত্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি আধুনিক প্রতিষ্ঠান যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের স্তর হ্রাস পেয়েছে। বিপুল সংখ্যক শ্রমিকদের তদারকি করার জন্য ম্যানেজারদের তথ্য সরবরাহ করে এবং নিম্ন স্তরের কর্মীদের আরও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে তথ্য ব্যবস্থা যে কোনো প্রতিষ্ঠানের স্তর সংখ্যা হ্রাস করে দিতে পারে। এবার আমরা আলোচনা করব পোর্টারের প্রতিযোগিতামূলক মডেল এই বিষয়টি নিয়ে। আমরা জানি একটি প্রতিষ্ঠান সাধারণত তার প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে থাকে, তবে পোর্টারের প্রতিযোগিতামূলক মডেলে 5 ধরনের প্রতিযোগিতামূলক শক্তির কথা বলা হয়েছে। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি নতুন বাজার প্রবেশকারী, বিকল্প পণ্য ও পরিষেবা, ক্রেতা সমষ্টি এবং সরবরাহকারী, এদের নিকট থেকে একটি প্রতিষ্ঠান চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিষ্ঠান শুধুমাত্র তার প্রতিযোগী নয়, নতুন বাজার প্রবেশকারী, বিকল্প পণ্য, ক্রেতা সমষ্টি এবং সরবরাহকারীদের দ্বারাও প্রভাবিত হতে পারে। এক্ষেত্রে নতুন বাজার প্রবেশকারী নতুন কৌশল এবং নতুন পণ্য আনতে পারে। প্রতিষ্ঠান যে পণ্য নিয়ে ব্যবসা করছে তার বিকল্প পণ্যও প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে। আবার সরবরাহকারী নতুন কোনো প্রতিযোগীকে খুঁজে নিতে পারে, এর ফলে প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ বা যোগান হ্রাস পেতে পারে। অন্যদিকে ক্রেতার মন মানসিকতা বুঝতে না পারলে একটি প্রতিষ্ঠান সফল হতে পারে না। ফলে শুধুমাত্র প্রতিযোগীকে চিন্তা না করে এর সঙ্গে সঙ্গে নতুন বাজার প্রবেশকারী, বিকল্প পণ্য পরিষেবা, ক্রেতা সমষ্টি এবং সরবরাহকারী সম্পর্কে চিন্তাভাবনা করলে একটি প্রতিষ্ঠান সহজেই সফল হতে পারে। প্রতিযোগিতামূলক শক্তির সাথে খাপ খাওয়ানোর জন্য তথ্য ব্যবস্থায় বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের নেতৃত্বদান, পণ্যের পার্থক্যকরণ, ক্ষুদ্র বাজার বিভাজনে গুরুত্ব আরোপ,
এবং গ্রাহক ও সরবরাহকারীর মধ্যে ঘনিষ্ঠতা জোরদার। এভাবে প্রতিযোগিতামূলক সুবিধার উপর তথ্য প্রযুক্তি প্রভাব বিস্তার করে। এবার আমরা আলোচনা করব ব্যবসায়ের ভ্যালু চেইন মডেল নিয়ে। আমরা জানি বিভিন্ন স্তরে ভ্যালু যোগ হয়ে হয়ে একটি শিকলের আকারে ভ্যালু চেইন তৈরি হয়। যখন এই ভ্যালু চেইনের ধারণাটি সম্প্রসারিত হয় তখন তা ভ্যালু ওয়েবে পরিণত হয়। এক্ষেত্রে সমন্বয়, মূল দক্ষতা এবং নেটওয়ার্ক ভিত্তিক কৌশল অত্যাবশ্যক। কিন্তু যখন ভ্যালু ওয়েব বা ভ্যালু চেইনের ধারণাটি সম্প্রসারিত হয়ে ভ্যালু ওয়েবে পরিণত হয়, সেক্ষেত্রেও এই সমন্বয়, মূল দক্ষতা বৃদ্ধি এবং নেটওয়ার্ক ভিত্তিক কৌশলই গ্রহণ করা হয়ে থাকে। তবে নেটওয়ার্ক ভিত্তিক কৌশলের মধ্যে নেটওয়ার্ক অর্থনীতি, ভার্চুয়াল কোম্পানি কৌশল এবং ব্যবসায়ের বাস্তুতন্ত্রের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে ভ্যালু ওয়েব সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা আছে। আমরা দেখতে পাচ্ছি সরবরাহকারী, কৌশলগত জোট ও অংশীদার প্রতিষ্ঠানসমূহ, ক্রেতা এবং সরবরাহকারী, তাদের ভ্যালু চেইনের সঙ্গে একটি শিল্প প্রতিষ্ঠানের ভ্যালু চেইন সংযুক্ত রয়েছে। যখন এভাবে বিভিন্ন অংশীদারদের সঙ্গে কোনো একটি শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যালু চেইন সংযুক্ত থাকে, তখন সহজেই কেন্দ্রীয় লেনদেন ব্যবস্থা সম্পর্কে ধারণা অর্জন করা যায় এবং অংশীদারদের ভ্যালু চেইনের মধ্যে সমন্বয় করা যায়। ফলে কখনো যদি চাহিদা বা যোগান হ্রাস বা বৃদ্ধি পায়, তার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া সম্ভব হয়। কৌশলগত জোট ও অংশীদারি প্রতিষ্ঠান, ক্রেতা, পরোক্ষ সরবরাহকারী এবং সরবরাহকারী, এদের মধ্যে ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে একটি কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থা থাকে, যার মাধ্যমে কোর ট্রানজ্যাকশন সিস্টেম বা কেন্দ্রীয় লেনদেন ব্যবস্থা প্রত্যক্ষ করা যায়। এক্ষেত্রে এক্সট্রানেট এবং অনলাইন মার্কেটপ্লেস বিভিন্ন অংশীদারদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতামূলক সুবিধার জন্য তথ্য ব্যবস্থা ব্যবহার করে ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। এক্ষেত্রে একটি প্রতিষ্ঠান টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা, কৌশলগত তথ্য ব্যবস্থা বিশ্লেষণ করা এবং কৌশলগত তথ্য স্থানান্তর করার মতো কাজগুলি সহজে করতে পারে। আশা করি এতক্ষণের যে আলোচনা, এর মাধ্যমে তোমরা আজকের যে বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে তা বুঝতে পেরেছ। তোমাদের বাসায় অধ্যয়ন করার জন্য এবং তোমাদের মনোজগতের চিন্তার খোরাক যোগানোর জন্য তোমরা কিছু বিষয় বাসায় আলোচনা বা পাঠ করতে পারো। বিভিন্ন স্টোরগুলি গ্রাহকদের নিকট থেকে তথ্য সংগ্রহের জন্য প্রশ্ন জিজ্ঞাসা করে। এই বিষয়টি মাথায় রেখে তোমরা নিচের প্রশ্নগুলি সম্পর্কে অধ্যয়ন করতে পারো। কেন গ্রাহক সম্পর্কে কোনো সংস্থার জ্ঞান অর্জন করা এত গুরুত্বপূর্ণ? খুচরা তথ্য ব্যবস্থার সুবিধাগুলো কী কী? এবং পোর্টারের মডেল অনুযায়ী কোন কৌশলগত শক্তিসমূহ সম্পর্কে খুচরা তথ্য ব্যবস্থা জানতে চায়? সর্বশেষ, কোন কৌশলগুলি খুচরা তথ্য ব্যবস্থাকে সমর্থন করে? তোমরা আরেকটি বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারো। আমরা জানি Amazon.com পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স মার্কেটপ্লেস। Amazon.com বিভিন্ন সময় তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে। এই বিষয়টি মাথায় রেখে তোমরা নিচের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে পারো। প্রতিযোগিতামূলক শক্তি এবং ভ্যালু চেইন মডেল ব্যবহার করে Amazon.comকে বিশ্লেষণ করো এবং প্রতিষ্ঠানটি কীভাবে
প্রতিযোগিতামূলক পরিবেশ থেকে আসা চাপ মোকাবেলা করে ও তার গ্রাহকদের মূল্যায়ন করে সেই বিষয়টি তোমরা অধ্যয়ন করতে পারো। এরপর রয়েছে অ্যামাজনের ব্যবসায়িক কৌশলগুলি সম্পর্কে তোমরা আলোচনা করতে পারো। কেন সংস্থাটি বারবার কৌশল পরিবর্তন করে? এর প্রেক্ষিতে তোমার কি মনে হয় অ্যামাজন ভবিষ্যতে ব্যবসায়িক ক্ষেত্রে সফল হতে পারবে? এই বিষয়গুলি নিয়ে যদি তোমরা আলোচনা করো, আশা করি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে তোমরা ভালোভাবে উত্তর করতে পারবে। আজকের এই পাঠ থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের মনে জাগ্রত হয়, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্নগুলো করতে পারো। এতক্ষণ মনোযোগ দিয়ে পাঠ শ্রবণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।